দিল্লি সফর শেষে দিল্লি থেকে ঢাকায় আসছেন আজকে মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী পল কাপুর। এটা খুবই ইম্পর্টেন্ট একটা সফর এবং এই সফরে পল কাপুর সরকারের বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করবেন, ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করবেন, এমনকি শোনা যাচ্ছে আওয়ামী লীগের অনেকের সঙ্গে আলোচনা করবেন। এবং পল কাপুরের এই সফরটাকে কেন্দ্র করে গত 2 মাস থেকেই আলোচনা হচ্ছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই পল কাপুরের এই সফর বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা মাত্রা যোগ করতে পারে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হতে পারে পল কাপুরের এই সফরে। তাও আবার তিনি প্রথমে দিল্লি গিয়েছেন, দিল্লি থেকে নতুন নতুন বার্তা নিয়ে তিনি বাংলাদেশ সফর করছেন। এই মুহূর্তে আমরা জানি যে ভারত আমেরিকার বন্ধুত্ব আবারও জোড়া লেগেছে। সুতরাং ভারতের চোখে এই অঞ্চলকে যদি আমেরিকা দেখতে চায়, তাহলে বাংলাদেশের রাজনৈতিক ইস্যু, আওয়ামী লীগ, শেখ হাসিনার প্রত্যর্পণ, আওয়ামী লীগের রাজনীতির ওপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, এসব অনেক আলোচনা তিনি করতেই পারেন। এই ব্যাপারটা চারিদিকে শোরগোল শোনা যাচ্ছে। চলুন একটু ভালো করে বুঝে ওঠার চেষ্টা করি পল কাপুর যখন আসছেন বাংলাদেশে আজকে, তখন কি কি পরিবর্তন ঘটতে পারে রাজনীতিতে। দর্শক, বলছিলাম মার্কিন সহকারী মন্ত্রী তিনি আসছেন ঢাকায় দিল্লি সফর শেষে। এখন টেলিভিশনের সংবাদটা দেখে নিতে পারেন। ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সহকারী পররাষ্ট্রমন্ত্রী খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং তার দায়িত্বই হচ্ছে আমাদের এই অঞ্চলে, দক্ষিণ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দায়িত্বে রয়েছেন তিনি। সুতরাং এই অঞ্চল সম্পর্কে আমেরিকার সিদ্ধান্ত, আমেরিকার যে মেসেজ, সেগুলো যে তিনিই বহন করবেন, তিনি সব কিছু কলকাঠি নাড়বেন, সেটা একেবারে পরিষ্কার। দিল্লিতে সফর করছিলেন তিনি, দিল্লি সফর শেষে আজকে ঢাকা সফর শুরু করছেন তিনি। এখন টেলিভিশন বলছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় আসছেন। 2 দিনের সফরে তিনি আজকে ঢাকায় আসছেন, মাত্র 2 দিনের সফরে। তার মানে হচ্ছে যে এই ঝটিকা সফরে তিনি অনেকগুলো মিটিং করবেন একের পর এক। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। সফরকালে সহকারী পররাষ্ট্রমন্ত্রী কাপুর নতুন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বিবৃতিতে বলা হয়েছে, কাপুর দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেয়ার উপায় নিয়ে আলোচনা করবেন। পল কাপুর 2025 সালের 22 অক্টোবর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। পল কাপুর যখন সফর করছেন তখন একটা আলোচনা ছড়িয়ে পড়েছে। আলোচনাটা কি? দিল্লি থেকে তিনি বেশ কিছু বার্তা নিয়ে আসছেন এবং সেই বার্তাটা বাংলাদেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই আলোচনা করেন যে বিএনপি সরকারের প্রতি ভারতের একটা গ্রিন সিগন্যাল রয়েছে। ভারত চেয়েছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসুক এবং বিএনপির মাধ্যমেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আবার তারা জোরদার করতে চায়। সেই ক্ষেত্রে ভারত যখন এই চাওয়াটা চাইবে, তখন নিশ্চয়ই সেই আলোচনার মধ্যে আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগ ইস্যু, শেখ হাসিনা ইস্যু, আওয়ামী লীগের নেতারা যারা ভারতে অবস্থান করছেন, সেই ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পল কাপুরের এই সফর নিয়ে অনেক আগে থেকেই আলোচনা ছিল এবং পল কাপুর যখন এখন দিল্লি হয়ে ঢাকায় আসছেন, তখন চতুর্দিকে আলোচনা হচ্ছে বেশ কিছু এজেন্ডা নিয়ে তিনি বাংলাদেশে আসছেন। সেই এজেন্ডাগুলো নিয়ে তিনি যে আসছেন এবং সেটা জুলাই যোদ্ধাদের মধ্যেও যে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছে, তার একটা প্রমাণ আপনারা দেখে নিতে পারেন। জুলাই যোদ্ধা এবং সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিল তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টটা দেখে নিন। সেই পোস্টে তিনি লিখেছেন, দিল্লি হয়ে 5 বার্তা নিয়ে ঢাকায় পল কাপুর, বৈঠক করবেন আওয়ামী লীগের সাথেও, খলিলুর জয়শঙ্কর বৈঠক। তার মানে এই ব্যাপারগুলো, খলিলুর জয়শঙ্কর যদি ভার্চুয়ালি মিটিং হয়ে থাকে, পল কাপুর যদি বাংলাদেশে আসেন এবং জুলাই যোদ্ধাদের মধ্যে যদি এই মানে ব্যাপারগুলো কাজ করে যে পল কাপুর এসে আওয়ামী লীগের ব্যাপারে নানা রকমের সিদ্ধান্তে সরকারকে প্রভাবিত করার চেষ্টা করবেন
এবং সেই ক্ষেত্রে সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে ওপেনলি রাজনীতি করতে দেয়া। ভারতের মেসেজটা সেটা ক্লিয়ার, আমরা জানি বিভিন্নভাবে। পল কাপুরও সেই মেসেজ নিয়ে আসছেন, এরকম শোরগোল চতুর্দিক থেকে আসছে। যদি পল কাপুরের সেই মেসেজটা সত্যিই আসে তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে পল কাপুর এটা বলবেন যে তারেক রহমানকে এটা বলবেন যে আপনি শেখ হাসিনাকে ফিরিয়ে নিন, বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে আবার রাজনীতি করতে দেন, তার নামে যে বিচার আচার হয়েছে সেগুলো আবার রিভিউ করেন, রিভিউ করে অন্যভাবে ব্যবস্থা করেন, এরকম বার্তা নিশ্চয়ই তিনি দেবেন না। এবং সেরকম বার্তা দিলে বিএনপি মেনে নেওয়ার মতো কোনো কারণও নেই, সেটা হবে না। কিন্তু যেটা হতে পারে, অবশ্যম্ভাবীভাবে যেটা হতে পারে সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের একটা চাপ, পল কাপুরের একটা চাপ, ভারতের একটা চাপ, এবং দিল্লি হয়ে তিনি আসছেন, অজিত দোভাল, নরেন্দ্র মোদী, জয়শঙ্করের একটা চাপ, যে বার্তাটা পল কাপুরের মাধ্যমে হয়তো তারা দেওয়ার চেষ্টা করবেন যে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা, নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল ইউনূস সরকার, সেই নিষেধাজ্ঞাটা বিএনপি সরকার যেন দ্রুত তুলে নেয় কিংবা উঠে যাওয়ার ব্যবস্থা করে। হয় তুলে নেবে, আরেকটা ওয়ে আছে, সংসদ বসা 30 দিনের মধ্যে অটোমেটিকলি বাতিল হয়ে যাবে সেই আদেশ, যদি সংসদে সেই আদেশ পাশ না হয়। যে কোনো একটা পদ্ধতিতে বিএনপি সেই পথে যাবে, এরকম প্রত্যাশা, এরকম মেসেজ বিএনপি সরকারের প্রতি থাকতে পারে। আর নীলা ইসরাফিলরা যে আশঙ্কা প্রকাশ করছেন যে আওয়ামী লীগের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন, এর আগেও আমরা দেখেছি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, ইইউ প্রতিনিধিরা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, এবং সেই ক্ষেত্রে বৈঠকের কেন্দ্রটা ছিল হচ্ছে সাবের হোসেন চৌধুরী। সাবের হোসেন চৌধুরীর সঙ্গে নর্ডিক অঞ্চলের রাষ্ট্রদূতদের, 3 রাষ্ট্রদূতের গোপন বৈঠকের খবরও আমরা দেখেছিলাম ইউনূস সরকারের আমলে। ইউনূস সরকারের আমলেই এই তোড়জোড় যখন ছিল, তখন অপেক্ষাকৃত মানে আওয়ামী লীগের জন্য বেটার সরকার যেহেতু বিএনপি, এবং আওয়ামী লীগ মনে করছে যে তারা এই সময়ে অন্তত রাজনীতি করার স্বাধীনতাটা পাবে, সেই ক্ষেত্রে পল কাপুর আওয়ামী নেতাদের সঙ্গে বৈঠক করলেও অবাক হওয়ার কিছু থাকবে না হয়তো। সুতরাং এই সফরটা বাংলাদেশের জন্য যেমন গুরুত্বপূর্ণ, বিএনপির জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আওয়ামী লীগও মনে করতেই পারে যে তাদের জন্য এই সফরটা গুরুত্বপূর্ণ। এবং মার্কিন মেসেজ, ইন্ডিয়ার মেসেজ বিএনপি সরকারের কাছে যদি আসে আওয়ামী লীগের পক্ষে, তাহলে হয়তো তাদের ওপরে যে নিষেধাজ্ঞা, সেটা এনসিপি জামাতের যত বিরোধিতাই থাকুক না কেন, বিএনপি যেহেতু মানে সবার রাজনীতিতে অংশগ্রহণ এই থিওরিতে বিশ্বাসী, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, সেহেতু তারা এই ধরনের নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা থাক এটা তারা চাইবে না। তারেক রহমান নিজেও নির্বাচনের আগে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন যে আমরা কোনো দলের নিষেধাজ্ঞা চাই না, কারণ আজকে আমি একজনকে নিষেধাজ্ঞা দিলাম, কালকে যে আমাকে কেউ নিষেধাজ্ঞা দেবে না তার গ্যারেন্টি কোথায়? সেই পথেই কি এগুচ্ছে সবকিছু? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আসসালামু আলাইকুম। আমি দুদিন আগে আপনাদেরকে একটা আলোচনায় জানিয়েছি যে এই যে জুলাই সনদ, গণভোট, তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 100 অধ্যাদেশ, 132টা 133 অধ্যাদেশ, এগুলো শেষ পর্যন্ত আদালতে গড়াবে। এবং এটা আজকে থেকে না, যখন এইসব কর্মকাণ্ড হচ্ছে, এইসব গণভোটের প্রসঙ্গ উঠেছে সংবিধান বহির্ভূতভাবে, যখন জুলাই সনদের নামে, সনদের তো আবার তারা আদর করে সনদ ডাকে, এই সনদের নামে বাংলাদেশের সংবিধানে হাত দেওয়ার চেষ্টা চলছে, এটা গিলাতেই হবে বাঙালিকে, জোর করে সিমেন্ট খাওয়ানোর মতন, যে শরীরের জন্য পুষ্টিকর সিমেন্ট, ডক্টর ইউনূস মার্কার সিমেন্ট খাওয়াইতে হবে। ওই সিমেন্টের মতন খাওয়ানোর জন্য এখন আবার ওইটার যে সাকি বলে না, সাকি বলে, কেউ আবার খেদমতগার বলে, বিয়ে শাদিতে দেখেন না যে যারা বাড়ে তাদের আবার খাওয়া দাওয়া থাকে, এরকম এই বাড়ার কাজটা দিয়ে গেছে বিএনপিকে বাঙালিকে খাওয়ানোর জন্য। এইসব জিনিস আদালতে উঠবে, আদালতে চ্যালেঞ্জ হবে। এইটা আমাদের কথা না, এটা বাংলাদেশের বড় বড় সংবিধান বিশেষজ্ঞ যারা, আইনজ্ঞ যারা, তারা দীর্ঘ সময়ে বিভিন্ন জায়গায় আপনারা টেলিভিশনে দেখে আসছেন, টকশোতে দেখে আসছেন, আমাদের এখানে যারা শো করছেন তারাও বলে আসছেন। শুধু জুলাই সনদ, গণভোট বা এই সরকারের, ইউনূস সরকারের প্রজ্ঞাপনগুলো নয়, সেই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মকাণ্ড, অনেক কিছুই চ্যালেঞ্জে পড়তে পারে সামনে আইনের শাসন, সুশাসন প্রতিষ্ঠা হলে। তার একটা রূপ আমি গত পরশু আপনাদেরকে সিগন্যাল দিয়েছিলাম। আমি বলেছিলাম যে এই জুলাই সনদ এবং গণভোটের ভাগ্য নির্ধারণ কি সংসদে হবে নাকি অন্য কোথাও হবে।
এবং ভেতরে বহু রাজনৈতিক মারপ্যাচ আছে, বহু খেলা আছে, আমি সেসবে যেতে চাই না, বা সেসবে যাওয়া বাঞ্ছনীয় নয়। আমাদের কাছে সবশেষ খবর আপনারা অলরেডি পেয়েছেন বোধহয়, গণভোটের ফল বাতিল চেয়ে রিটের আদেশ মঙ্গলবার। শক্তিশালী কয়েকজন আইনজীবী এটা করেছেন। এটা জানতেন একজন গিয়ে খালি নাম ফুটানোর জন্য করেননি। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ, 13 ফেব্রুয়ারি ঘোষিত ফলাফল বাতিল এবং জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার ও বাস্তবায়ন অধ্যাদেশ 2025 ঘোষণাপত্র বাতিল চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ ঘোষণার জন্য মঙ্গলবার 3 মার্চ দিন নির্ধারণ করেছে হাইকোর্ট। মানে আমি যখন এই আলোচনা করছি 2 মার্চ রাতের বেলায়, আর 12 থেকে 14 ঘন্টার মধ্যেই আপনারা জানতে পারবেন এই মামলার কোন দিকে যাচ্ছে। খুব হঠাৎ করে মিরাকেল কিছু আইনজ্ঞদের সঙ্গে আমাদের যে আলোচনা হয়েছে, হঠাৎ করে মিরাকেল কিছু ঘটে যাচ্ছে নট দ্যাট, তবে এটা একটা প্রক্রিয়া। অনেক কিছু নির্ভর করবে শক্তিশালী জায়গাগুলোর তাদের সম্মতি অসম্মতির উপরে। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও 13 ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে জুলাই সনদ ঘোষণাপত্র বাতিল চাওয়া হয়েছে। রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রী পরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। গত 17 ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এই রিট দায়ের করেন। রিটে উল্লেখ করা হয়, গণভোট প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের অনিয়ম ও বিধি লঙ্ঘন হয়েছে। এসব কারণে গণভোটের ফলাফল যথাযথ ও বৈধ নয় বলে দাবি করা হয়। রিটকারীর দাবি, হাইকোর্ট যেন গণভোটের ফলাফল বাতিল করে দেন এবং নির্বাচনী প্রক্রিয়াকে পুনর্বিবেচনার নির্দেশ দেন। খুবই শক্তিশালী আবেদন। আইনজীবী তৌহিদ তিনি বলছেন, রাজনৈতিক ও সামাজিক স্বার্থে এই রিট করা হয়েছে। জনগণের সুষ্ঠু ও ন্যায্য গণভোটের অধিকার সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, গণভোট প্রক্রিয়া যদি অনিয়মযুক্ত না হয় তবে তার ফলাফলও বৈধ বলে গণ্য হতে পারে না। গণভোটের প্রক্রিয়া যদি অনিয়মযুক্ত না হয়। আচ্ছা, রিটে নির্বাচন কমিশনারকে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি প্রক্রিয়াগত ত্রুটি ও অনিয়মগুলো বিবেচনায় নিয়ে গণভোটের ফলাফল পুনর্মূল্যায়নের ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে। রিটে আরো উল্লেখ করা হয়, গণভোট ও ফলাফল ঘোষণা পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। আমি শুধু এইটুকুই বলবো দর্শক, খেলা বহুদূর বাকি। খুব চাইলেই যে বাঙালিকে সিমেন্ট খাওয়ায় দিতে পারবে সেটা বোধহয় এতটা সহজ না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।